বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আমার প্রিয় সাংবাদিক ভাইয়ারা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজ আপনাদের সামনে অত্যন্ত দুঃখের সাথে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমার বিরুদ্ধে কিছু মিডিয়া উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে মিথ্যা নিউজ ছাপিয়েছেন। তার প্রতিবাদে আপনাদেরকে আমি আজ এই সংবাদ সম্মেলন আমার আজকের আয়োজন। আমি মোহাম্মদ মামুনুর রশিদ, আমার বাড়ি খৈয়ারবিল ইসলামনগর 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমি 2018 সালে কওমি মাদ্রাসা দাওরা হাদিস সম্পন্ন করি এবং দাওরা হাসান ইনস্টিটিউট থেকে ইউনিভার্সিটি থেকে আমি ইসলামিক স্টাডিজ নিয়ে মাস্টার্স করি এবং আমি আমেরিকান হেলথ ইনফরমেশন ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন কর্তৃক আমি পিএসসি ডিগ্রি অর্জন করেছি। 2010 সাল থেকে 2021 সাল পর্যন্ত আমি দুবাই মিনিস্ট্রি অফ হেলথে একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ছিলাম। আমি যখন প্রবাস জীবনে যাই, আমার লেখাপড়া শেষ করি, এরপর থেকে যখন বিএনপি সরকার যখন একাগরের পরে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে, আমার প্রবাস জীবন তখনই শুরু হয়। তখন থেকে দলের প্রতি আমার একটা অত্যন্ত, আমি প্রবাস থাকলেও আমার একটা মন প্রাণ আবেগ যে আমি দলকে ভালোবেসেছিলাম। আমি প্রবাসে থাকলেও দীর্ঘ সময়ে আমি যেখানে থাকি না কেন আমি দলের জন্য কাজ করে গেছি, দলের পাশে ছিলাম, অর্থনৈতিকভাবে পাশে ছিলাম, প্রতিটা প্রোগ্রামে আমি সহযোগিতা করেছি। যখনই সম্ভব হয়েছে, যখনই আমি বাংলাদেশে থাকতাম, আমি দলের বিভিন্ন প্রোগ্রামে উপস্থিত হয়েছি। এর কারণে এর সুবাদে 2015 সালে যখন আওয়ামী লীগ শাসন ছিল, স্বৈরাচার ছিল, তখন ওরা যখন বুঝতে পেরেছে আমি দলের জন্য অত্যন্ত একজন নিবেদিত প্রাণ, সেই হিসাবে যখন কঠোর আন্দোলন চলছিল 2014-15-তে, তখন আমার বাবাকে, এই বর্তমান কুখ্যাত ডাকাত ব্যাটে জাফর আমার বাবাকে থানায় নিয়ে গিয়ে আমাকে উপস্থিত করার জন্য শর্ত দিয়ে আমার সারা রাত এক রাত আমার বাবাকে বসিয়ে রাখা হয়। আমার বাবা 75 বছর বয়সী একজন শেখুল হাদিস, যিনি দীর্ঘ 45 বছর হাদিসের দরজ দিয়েছেন, যিনি দীর্ঘ 45 বছর হাদিস এবং কোরআনের তাফসীর করেছেন। আমার পরিবারের মধ্যে আমরা চার ভাই আলেম। আমার বাবা একজন শেখুল হাদিস, আমার শাশুড় এই কক্সবাজারের সবচেয়ে সবার প্রিয় বক্তা এবং একজন শেখুল হাদিস হাফেজ মাওলানা আব্দুল হক সাহেব সবার পরিচিত। আমার গোষ্ঠীর মধ্যে, আমার দাদার গোষ্ঠী, নানার গোষ্ঠীর মধ্যে এই আওয়ামী লীগ সমর্থিত এমন কোনো ব্যক্তি আমার পরিবারের মধ্যে নেই। আমি দলের পক্ষে কঠোর অবস্থানের কারণে ভোটের দিন আমাকে জাফর সশস্ত্র বাহিনী নিয়ে আমাকে প্রচণ্ডভাবে আঘাত করা হয় এবং আমার ভোট কেন্দ্রের মধ্যে আমাকে প্রচণ্ডভাবে আঘাত করা হয়। আমি দিনের 12টা পর্যন্ত আমার কঠোর অবস্থানের কারণে এমন কঠিন পরিস্থিতিতেও আমার কেন্দ্রের মধ্যে বিএনপির সমর্থনে বিএনপির পক্ষে 800 পোস্ট আমি কাজ করতে সক্ষম হয়েছিলাম। এবং এরপর থেকে আমার দলের প্রতি, যখন আমি এই হামলার শিকার হয়েছিলাম, দলের প্রতি আমার আন্তরিকতা, আমার ভালোবাসা, আমার রক্তের সাথে জাতীয়তাবাদী দল বিএনপি আমার মিশে গেছে। সেই হিসাবে আমি 2019 সালে আমি চাকরি ছেড়ে দিয়ে আমি দুবাই শহরে রিয়েল এস্টেট, গার্মেন্টস, মোবাইল অ্যাক্সেসরিজ এবং গাড়ির পার্টস, আমার বিভিন্ন ধরনের 12টি প্রতিষ্ঠান রয়েছে বর্তমানে। আমার বাংলাদেশে প্রায় 200 কর্মচারী আমার কোম্পানিতে কাজ করেন এবং আমার ওখানে যখন আমি ব্যবসা করি, তখন আমার কন্টিনিউসলি আমার থাকতে হয় না। তো সেই হিসাবে আমি 2019 সালের পর থেকে কন্টিনিউসলি বাংলাদেশে অবস্থান নিই। যদি আমি কখনো যাই বাংলাদেশ থেকে যদি বিদেশে যাই, 10 থেকে 15 দিন অবস্থান করে আমি চলে আসি।
স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, তখন আমি যুব দলের একজন সম্মানিত সদস্য ছিলাম এবং আমাকে সেদিন আমাদের কক্সবাজারের হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান আমাদের প্রিয় নেতা আলহাজ সালাউদ্দিন আহমদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমাকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় এবং এমন কঠিন পরিস্থিতি, অনেক অনেক বাধার পরেও আমি আমার নির্বাচনের কাজ চালিয়ে গিয়েছিলাম। আমি উদ্দেশ্যপ্রণোদিতভাবে জাফর আমাকে, আপনার যদি তখনের অবস্থা অনেকে জেনে থাকেন, আমি একজন মানে বিজয়ের দ্বার প্রান্তে ছিলাম, এমন একজন প্রার্থীকে আমাকে একদিন আগে থেকে পূর্ব থেকে আমাকে ডিজিএফআই এনএসআই আমাকে ঘর থেকে বের হতে দেয়নি। আমার 10টি কেন্দ্রের মধ্যে আমাকে 3টি কেন্দ্র মাত্র পরিদর্শন করতে দিয়েছিল, বাকি 7টা কেন্দ্রের মধ্যে আমি পরিদর্শন করার সুযোগটা আমাকে দেয়নি। আমাকে পরাজিত করা হয়েছে ইচ্ছাকৃতভাবে, উদ্দেশ্যপ্রণোদিত আমাকে পরাজিত করা হয়েছে। এবং 2024 সালে যখন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সরকারের পতন হয়, ঠিক 4ই আগস্ট যখন বাংলাদেশের উত্তপ্ত অবস্থা, ছাত্র গণ অভ্যুত্থানের অবস্থান, তখন সেদিন দলীয় কর্মসূচি হিসেবে, দলীয় নির্দেশনায় আমি ইসলামনগরে ব্যারিকেড দিতে গিয়েছিলাম। আমি যখন ব্যারিকেড দিতে গিয়েছিলাম, এই কুখ্যাত সন্ত্রাস বাডিজাভর ওখানে গিয়ে ব্যারিকেড সরিয়ে নিয়ে এবং প্রকাশ্যে আমাকে অন্তত পক্ষে 30টা গুলি বর্ষণ করা হয়েছিল। এবং সেদিন রাতে আমার বাড়িতে গিয়ে অন্ধকারে আমার বাড়িতে গিয়ে আবারও রাতের বেলায় গুলি বর্ষণ করেছেন। এবং সেদিন যখন ব্যারিকেড সরিয়ে ওখান থেকে আসার পরে উনি জনতা শপিং এর সামনে অবস্থান করার পরে সম্পূর্ণ বক্তব্য আমার বিরুদ্ধে সকল প্রশাসনকে লেলিয়ে দিয়ে এবং তৎকালীন ওসিকে বলা হয়েছিল আমাকে গ্রেফতার করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। আমি আজ অত্যন্ত আপনাদের এই সামনে উপস্থিত হয়েছি। এই বিগত 17টি বছর আমি দেশে থাকি আর বিদেশে থাকি, আমি দলের জন্য একজন নিবেদিত প্রাণ, রক্ত মাংস নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে আমি সবসময় দলের পাশে ছিলাম। আমি একজন যুব দলের 1 নম্বর যুগ্ম আহ্বায়ক ছিলাম, 1 নম্বর সম্মানিত সদস্য ছিলাম। আমি দল থেকে মনোনয়ন প্রাপ্ত একজন চেয়ারম্যান প্রার্থী ছিলাম। আমি 18 সালে জাতীয় নির্বাচনে জাফরের সশরীরে হামলার শিকার হয়েছি ভোট কেন্দ্রে। আমি গণ অভ্যুত্থানে 4ই আগস্ট আমি এই ব্যারিকেড দেওয়ার কারণে আমাকে গুলি বর্ষণ করা হয়েছে। আমি অনেক নির্যাতনের শিকার হয়েছি। এমনকি আমার কারণে আমার পরিবার, আমার বৃদ্ধ বাবা, আমার ভাই সবাই অনেক হয়রানির শিকার হয়েছে। এরপরও এমন 5 তারিখের পরে সে আজ আমাকে আওয়ামী লীগের দোষর হিসেবে মিথ্যা নিউজ করে আমাকে আওয়ামী লীগের দোষর হিসেবে আখ্যায়িত করা হয়। দলের দুঃসময়ে শুধু আমি কোয়েরবিলকে দেখি নাই, পুরা চকরিয়া উপজেলার মধ্যে যারাই হামলার শিকার হয়েছে, যারাই মামলার শিকার হয়েছে, যারা ডাকাতে গ্রেফতার হয়েছিল, আমি প্রত্যেকটা কর্মীর ঘরে ঘরে গিয়ে তাদের খবর নিয়েছি, তাদের পাশে দাঁড়িয়েছি। তার প্রমাণ আমাদের এই চকরিয়া উপজেলা যুবদলের সম্মানিত সাবেক সভাপতি ওমর আলী ভাই, জকরিয়া ভাই, আমাদের পাশে যিনি আছেন ফরহাদ ভাই, ওনারাও আমাদের পাশে সবসময় ওনারা ছিলেন। আমি কোয়েরবিলের বাসিন্দা হয়েও আমি কোয়েরবিলের নির্বাচন করার পরে আমি শুধু কোয়েরবিল নিয়ে ভাবি নাই, আমি চকরিয়ার প্রত্যেকটা বিএনপি সমর্থক, বিএনপি কর্মীদের পাশে দাঁড়িয়েছি। যেখানে যে হামলার শিকার হয়েছে, অসুস্থ হয়েছে, বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়েছে, যারা গ্রেফতার হয়েছিল প্রত্যেকটা কর্মীর ঘরে ঘরে গিয়ে আমি খবর নিয়েছিলাম, তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছিলাম। আজ অত্যন্ত আপনাদের এই ব্যাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই জন্য এমন সময় এসে আমাকে আজ এই আওয়ামী লীগের দোষর হিসেবে আমাকে মিথ্যা নিউজ করে আখ্যায়িত করা হচ্ছে, আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। অনেক তথ্য রয়েছে। আপনারা জানেন আমাদের এই কোয়েবিলের কমিটির জন্য আমাদের এখানে আপনারা জানেন চকরিয়া পেকুয়ার মধ্যে প্রত্যেকটা কমিটি আমাদের
সর্বোচ্চ হাইকমান্ড থেকেই সিলেক্ট করা হয়। এখানে প্রতিদ্বন্দ্বিতা হয়, প্রতিযোগিতা হয়, কিন্তু আমরা প্রতিহিংসা কখনো দেখিনি। কিন্তু এই 5 তারিখের পর থেকে আমরা দেখে আসলাম যে বিশেষ করে এই আমাদের আহ্বায়ক কমিটি নিয়ে যারা আমাদের আহ্বায়ক হওয়ার জন্য ইচ্ছা ছিল এবং যারা আহ্বায়ক হতে চেয়েছিল, আহ্বায়ক প্রার্থী ছিলেন, ওরা যখন আহ্বায়ক হতে পারেন নাই এবং ওরা মনে করে যে আমরা এই আমাদের কারণে তারা আহ্বায়ক হতে পারে নাই বা আহ্বায়ক কমিটি আসতে পারে নাই, সে প্রতিহিংসায় কিছু কিছু আমাদের দলের মধ্যেও, যেমন আমাদের দলের একজন অন্যতম সদস্য আব্দুল্লাহ নোমান, আরেকজন আমাদের সাবেক কোয়েরবিলের সভাপতি ছিলেন একটা জিল্লুর রহমান, এবং আওয়ামী লীগের সবচেয়ে বড় দোসর যার ভাই আওয়ামী লীগের নমিনেশন নিয়ে আমাদের কোয়েরবিলে ভোট করেছিল, ভোট করার প্রস্তুতি নিয়েছিল, এবং যার নাম এককভাবে চকরিয়া উপজেলা থেকে আওয়ামী লীগের নমিনেশন আবেদনকারী হিসেবে নাম গিয়েছিল, যে আওয়ামী লীগের অধীনে আওয়ামী লীগের আশ্রয় প্রশ্রয় নিয়ে যে ভোট করেছিল আব্দুর রহমান, শহীদ হোসেন চৌধুরীর ফ্যামিলি, এই তার অন্যতম একজন মনে হয় সম্ভবত মেজর সন্তান রাসেল এবং আব্দুল্লাহ নোমান এবং এক জিল্লুর রহমান, এই তিনজনের ইন্ধন এবং পাশাপাশি আওয়ামী লীগের যারা দোসর আছেন ওরা উদ্দেশ্যপ্রণোদিত আমাকে দুর্বল করার জন্য আর জাতীয়তাবাদী দলকে বিএনপিকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং আমাদের বর্তমান এই চকরিয়ার যারা নেতৃত্ব দিচ্ছেন, আমাদের অভিভাবক আছেন তাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা পরিকল্পিতভাবে এই নিউজগুলি করেছেন। আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আপনারা সবার দৃষ্টি আকর্ষণ করছি। উপজেলা অভিভাবকদের সাথে কথা বলবো, ওনারা যদি আমাকে যেভাবে দিক নির্দেশনা দিবেন আমি প্রয়োজন হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। আমি আবু ইউসুফ, কোয়ারবিল ইউনিয়ন বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক, সদ্য বিলুপ্ত কমিটির সিনিয়র সহসভাপতি, এর আগের কমিটির সাধারণ সম্পাদক। 2011, 12, 13, 14 সালে আমি জাতীয়তাবাদী যুবদল চকরিয়া উপজেলার সাধারণ সম্পাদক ছিলাম। এর আগে আমি কোয়ারবিল ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলাম। এর আগে আমি ওয়ার্ড ছাত্র দল এবং ওয়ার্ড যুবদলের সভাপতি দায়িত্ব পালন করেছি। সাম্প্রতিক সময়ের কথাগুলো আমি বলি। 2018 সালে দিনের ভোট যেটা আগের রাতে নেওয়া হয়েছিল, সেই সময় থেকে মামুনুর রশিদ মামুন ভাই আওয়ামী লীগের রুদ্ররোষের শিকার। সেই নির্বাচনের দিন ভোট কেন্দ্রের সামনে সেই সময়কার আওয়ামী লীগের প্রার্থী জাফর আলম মামুনকে সরাসরি নিজের হাত দিয়ে এবং সশস্ত্র বাহিনী দিয়ে আঘাত করেছিল, যেটা আমরা চাক্ষুষ প্রমাণ, আমরা নিজের চোখে যেটা আমরা দেখেছি। এরপরে আসি, বিভিন্ন ধরনের মামলায় জড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু মামুন ভাইয়ের বিচক্ষণতার কারণে তাকে জড়ানো সম্ভব হয়নি। 2021 সালে স্থানীয় নির্বাচনে সেই সময় দায়িত্বে ছিলেন, ইউনিয়ন বিএনপির দায়িত্বে ছিলেন জনাব জিল্লুর রহমান, আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি তখন। সেই সময় সমন্বয়কের দায়িত্ব পালন করেছিলেন কিছুদিন আগে চকরিয়া উপজেলার আহ্বায়কের দায়িত্বপ্রাপ্ত মরহুম শাহজাহান চৌধুরী, কোয়েরবিলের সফল চেয়ারম্যান। তার নেতৃত্বে আমরা হামিদুল্লাহ শিকদারপাড়া মসজিদের হেফজখানায় বসে, ফুরকানিয়া মাদ্রাসায় বসে তিনি প্রিয় নেতা সালাউদ্দিন আহমেদের সাথে কথা বলে কনফার্ম করেছিলেন প্রার্থী নির্ধারণের জন্য। সেখানে মামুনুর রশিদ মামুন ভাইয়ের পক্ষে সবাইকে নির্বাচন করার জন্য আহ্বান জানিয়েছিলেন। এই প্রেক্ষাপট তখনও মামুন ভাই রুদ্ররোষের শিকার আওয়ামী লীগের। সে সময় নির্বাচন চলাকালীন সময় বিভিন্ন প্রার্থীর সমর্থকরা মামুন ভাইয়ের সমর্থকদের উপর, ভোটারদের উপর হামলা করেছিল। ভোটের পরে কয়েকটা মামলাও হয়েছিল, বিভিন্ন ধরনের গাড়ি ভাঙচুরের মামলা হয়েছিল, অনেক মানুষ হয়রানির মামলা আসামি হয়ে হয়রানির শিকার হয়েছিলেন।
আমি কাউকে ব্যক্তিগতভাবে দোষারোপ করব না, আমি শুধু এতটুকুই বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সর্ববৃহৎ জনপ্রিয় দল। এই দলের স্থায়ী কমিটির কনিষ্ঠ সদস্য প্রিয় নেতা আলহাজ সালাউদ্দিন আহমেদ, যাকে আওয়ামী লীগ সরকার 2015 সালে গুম করে রেখেছিলেন 61 দিন, পরবর্তীতে শিলংয়ে যাকে ফেলে দেওয়া হয়েছিল, যাকে শিলংয়ের মধ্যে উদ্ধার করা হয়েছিল, দীর্ঘদিন পর তিনি বাংলাদেশে এসেছেন। 5 আগস্টের পরে স্বৈরাচারী হাসিনার পতনের পরে এসেছেন। স্বৈরাচার হাসিনার পতনের আগের দিন জনতা শপিং টাওয়ারের সামনে দাঁড়িয়ে আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসী এবং চকরিয়া পেকুয়ার সাবেক এমপি জাফর আলম মামুনুর রশিদ মামুনকে প্রকারান্তরে হত্যার হুমকি দিয়েছিলেন, গুমের হুমকি দিয়েছিলেন। যদি 5 আগস্ট খুনে হাসিনা ফ্যাসিস্ট হাসিনার পতন না হতো, তাহলে হয়তো মামুনুর রশিদ মামুন এখন বড় বিপদের মধ্যে অবস্থান করতেন। এমনও হতে পারতেন যে তাকে গুম করা হয়েছে, এমনও হতে পারতেন তাকে খুনও করা হয়েছে, এমন হতে পারতেন। মামুনুর রশিদ মামুন একেবারে ছাত্র অবস্থা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি দুর্বল ছিলেন, তবে তিনি কখনো নেতৃত্ব চাননি, নেতৃত্বের আশা তার মধ্যে নেই। তিনি কখনো নেতৃত্বের শীর্ষ পর্যায়ে যেতে চান না, তিনি শুধুমাত্র অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে চান, সমাজের একজন সেবক হিসেবে, একটা রাজনৈতিক দলের ব্যানারে সেবক হিসেবে থাকতে চান। তিনি কখনো রাজনীতির পদ পদবি ক্যারি করার জন্য কখনো চিন্তা করেননি। আমরা এখনো তাকে নিয়ে বিভিন্ন কথা বলে যে আমাদের ভাই, আমার এগুলোর দরকার নেই, আপনাদের সাথে নিয়ে আছি, যে তিনি ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের ঐক্যবদ্ধভাবে থাকতে চান। আমি আহ্বান জানাবো, আপনারা যারা ষড়যন্ত্র করে দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য বিভিন্ন জায়গায় নিউজ করাচ্ছেন, আপনারা মূলত ব্যক্তি মামুনের কোনো ক্ষতি করছেন না, আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্ষতি করছেন। আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কক্সবাজারের অভিভাবক, চকরিয়ার অভিভাবক যারা আছেন, তাদের যে সুনাম ছিল সেই সুনামকে আপনারা ক্ষুণ্ণ করছেন। সেই সুনামকে ইনশাআল্লাহ আমরা অক্ষুণ্ণ রাখবো। আমরা আমাদের পদ পদবীর প্রয়োজন নেই। যারা রাজনীতি করবে, অতীতে যাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা ছিল, যারা আছে, যারা বিশ্বাস করে, তাদের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতি করব। পদ পদবী অনেক পেয়েছি, কিন্তু আমরা দলকে ভালোবেসে সারা জীবন দলের সাথে থাকতে চাই, এটাই আমাদের প্রত্যাশা। আমি আবার আহ্বান জানাবো, এখনো যারা আপনারা ষড়যন্ত্র করছেন, আপনারা ব্যক্তি মামুনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন না, কেন্দ্রের পর্যায়ে প্রিয় নেতা সালাউদ্দিন আহমেদের ভাবমূর্তি খুন করার হীন মানুষে আপনারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আপনাদের পিছনে কারা কলকাঠি নাড়ছে সেটা আমাদের দেখার বিষয়। ইনশাআল্লাহ আমরা দেখব, আপনাদের মুখোশ উন্মোচিত হবে, আপনাদের মুখোশ কোনো না কোনো দিন জনগণের সামনে মুখোশ উন্মোচিত হবে। আমি প্রিয় সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনারা নিউজ করার আগে তার সত্যতা যাচাই করবেন। আপনারা যে নিউজটা করেছেন সেটা দিয়ে প্রমাণ হয় যে আপনারা 4 আগস্ট চকরিয়ার কোথাও আপনারা নিউজ করেননি, এবং আপনারা বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেলের জাফর আলমের বক্তব্যগুলো আপনারা শুনেননি। যদি শুনতেন তাহলে মামুনুর রশিদ মামুনকে আপনারা কখনো আওয়ামী লীগের দোষর, চিহ্নিত চাঁদাবাজ হিসেবে আপনারা ঘোষণা করতে পারতেন না। ধন্যবাদ সবাইকে। আপনাদের মাধ্যমেই আমি আরেকটা কথা বলি, ছাত্রগণ শেখ হাসিনার স্বৈর শাসন পতন না হতো, গণঅভ্যুত্থান যদি সফল না হতো, আজ আমি হয়তো বাংলাদেশে থাকতে পারতাম না, আমার চকরিয়াতে আমার থাকার সুযোগ হতো না, এমনকি আমার পরিবার আছে বাংলাদেশে কখনো থাকতে পারতো না, হয়তো আমার গুমের শিকার হতে হতো, না হয় আমাকে আমার হত্যার শিকার হতে হতো। এটা তার বক্তব্যের মধ্যে আপনি স্পষ্ট বুঝতে পারবেন। আমি মোহাম্মদ ফরহাদুল ইসলাম, আমি কোয়ারবিল 4 নম্বর ওয়ার্ডের কৃতি সন্তান। আমি দীর্ঘ 22টি বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হতে শুরু করে অদ্যাবধি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছায়াতলে কাজ করে যাচ্ছি। আমাদের আদর্শের শেষ ঠিকানা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে লালায়িত করে আমাদের এই কক্সবাজারের সিংহপুরুষ, অবিসংবাদিত নেতা
প্রিয় নেতা আলহাজ সালাউদ্দিন আমাদের আদর্শকে বুকে ধারণ করে সেই ছাত্রদল হতে আজ পর্যন্ত যুবদলের নেতৃত্ব দিয়ে যাচ্ছি। আমি সদ্য বিলুপ্ত কমিটিতে যুবদলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছি। আমি গতকালকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে যে একটি নিউজ পরিলক্ষিত হলাম, আমি খুবই ব্যথিত হয়েছি। যার দরুন আমি ফেসবুকে একটি পোস্ট করেছি এটা নিয়ে। এই ফেসবুক পোস্টের মধ্যে যে কিছু কমেন্টস লক্ষ্য করলে দেখা যায়